যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরিতে শতভাগ অর্থায়ন করতে হবে মেক্সিকোর, বললেন ট্রাম্প। কোন রকম অর্থ দিতে অস্বীকৃতি পেনা নিয়েতো। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ। অভিবাসীদের পাশে থাকার প্রত্যয় নিউ ইয়র্ক সিটি মেয়রের। কাজাখস্তানে সিরিয়া বিষয়ক ত্রিপক্ষীয় সমঝোতার প্রশংসা করলেন পুতিন। আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বিদ্রোহী গোষ্ঠীগুলো, আশঙ্কা ইরানের। এবং মসুলের পশ্চিমাঞ্চলে আইএসের কঠিন প্রতিরোধের মুখে ইরাকি যৌথ বাহিনী। বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত অন্তত 10। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির জন্য কোন রকম অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো। এর আগে সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করে মেক্সিকোকেই এর শতভাগ অর্থায়ন করতে হবে বলে জানান ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের যেসব রাজ্য বা শহর অনিবন্ধিত অভিবাসীদের গ্রেফতার করছে না, তাদের তহবিল কমিয়ে আনার একটি বিলেও স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে বুধবার সই করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে সই করার পরপরই অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জন কেলিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2000 মাইলের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ দুই দেশের নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসীদের অনুপ্রবেশের কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। দেয়াল নির্মাণের মাধ্যমে এটি রোধ করতে পারলে তা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দুই দেশের জন্যই ভালো হবে। আশা করি এই পদক্ষেপের কার্যকারিতা আজ থেকেই শুরু হবে। সীমান্ত ছাড়া কোনো জাতির স্বাতন্ত্র্য রক্ষা হয় না। একই দিন এক সাক্ষাৎকারে মেক্সিকো সরকারকে দেয়াল নির্মাণের শতভাগ অর্থ দিতে হবে বলে জানান ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের সমালোচনা করে মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো দেয়াল তৈরির জন্য কোনো রকম অর্থ দেওয়া হবে না বলে জানিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে কোনো প্রয়োজনে যুক্তরাষ্ট্রে থাকা মেক্সিকানদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি। দেয়াল বিভেদের প্রতীক। মেক্সিকো এই নীতিতে বিশ্বাস করে না। আমি আবারও বলছি, যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল তৈরির জন্য আমরা কোনো অর্থ দেব না। উত্তর আমেরিকার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও অভিবাসন বিষয়ে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চাই আমরা। একই দিন অবৈধ ও অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া রাজ্য ও শহরগুলোতে কেন্দ্রীয় তহবিল কমিয়ে আনা ও ব্যবস্থা নেওয়ার নির্বাহী আদেশেও সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার সংবাদ সম্মেলনে জানান, অবৈধ অভিবাসীদের জন্য মার্কিনীদের ভর্তুকি বন্ধ করতেই প্রেসিডেন্ট ট্রাম্প এই উদ্যোগ নিয়েছেন। মার্কিন প্রশাসন প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এর অংশ হিসেবেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তর তাদের ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠাবে। এ কাজে সহযোগিতা না করা রাজ্য ও শহরগুলোর তহবিলে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হবে। শিগগিরই ট্রাম্প সিরিয়া, ইয়েমেন, ইরাক সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করে ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ কড়াকড়ি আরোপের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির মুসলিম সম্প্রদায়। নতুন মার্কিন প্রশাসনের এসব সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি অভিবাসীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও। মুসলিম অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপের উদ্যোগের বিরোধিতা করে বুধবার ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা নতুন মার্কিন সরকারের বিরুদ্ধে দেশের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগ তোলেন। ট্রাম্পকে বর্ণবাদী উল্লেখ করে তার বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের বহুত্ববাদ নীতি হুমকিতে পড়বে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। একই দিন বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস সহ আরো কয়েকটি শহরে। নিউ ইয়র্কে বিক্ষোভ কর্মসূচিতে প্রবাসীদের পাশাপাশি আইনজীবী ও স্থানীয় সরকারের কর্মকর্তারাও যোগ দেন। আমি একজন ইহুদি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হয়েও মুসলমান সহ সব সম্প্রদায়ের পক্ষে দাঁড়িয়েছি, কারণ এখানে কোনো এক গোষ্ঠীর মানুষ বাস করে না। সবার একসঙ্গে বাস করাটা স্বাভাবিক অধিকার হলেও আজ এর জন্য আন্দোলনে নামতে হয়েছে। এমন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আমরাই দায়ী। মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি ও অভিবাসন বিরোধী ব্যবস্থার
বন্ধর অংশ হিসেবে বুধবার ট্রাম্পের কয়েকটি নির্বাহী আদেশে সইয়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো সহ কয়েকটি শহরের মেয়রগণ। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও অভিবাসীদের পাশে থাকার পাশাপাশি তাদের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রেসিডেন্ট ট্রাম্প জননিরাপত্তার কথা বলে অনিবন্ধিত অভিবাসীদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিউ ইয়র্কের পুলিশ ও কমিউনিটির মধ্যে দূরত্ব আরো বাড়িয়ে দেবে। নিউ ইয়র্ক থেকে কাউকে বহিষ্কার করা হবে না। আমরা সবার নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। এদিকে ট্রাম্পের অভিবাসন নীতির নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের নেতারা। মুসলমানদের নিবন্ধন প্রক্রিয়া চালু কিংবা বিভিন্ন দেশ থেকে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর সাময়িক নিষেধাজ্ঞার পরিকল্পনা থেকে সরে আসতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান তারা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আস্তানায় সিরিয়া বিষয়ক ত্রিপক্ষীয় সমঝোতা আগামী মাসে অনুষ্ঠেয় জেনেভা আলোচনা সফল করার শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বিদ্রোহী গোষ্ঠীগুলো বিকল্প প্রস্তাব পেশ করায় তারা সামনে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইরান। এদিকে যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর একদিন পরই সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত হারাস্তা শহরে মর্টার হামলা হয়েছে। এতে একজন নিহত ও বহু মানুষ আহত হয়। বুধবার মস্কোয় জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া শান্তি আলোচনায় যুদ্ধবিরতি অব্যাহত রাখতে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে যে সমঝোতা হয়েছে তার প্রতি সমর্থন দেয়ায় বাদশাহকে ধন্যবাদ জানান পুতিন। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী 8 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া দ্বিতীয় দফা শান্তি আলোচনা সফল করতে আস্তানা সমঝোতা বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সামরিক শক্তি দিয়ে নয়, বরং রাজনৈতিক উপায়ে সিরীয় সংকট সমাধানের প্রতি জোর দেন পুতিন। এক্ষেত্রে রাশিয়াকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বাদশাহ আব্দুল্লাহ। জেনেভা আলোচনা সফল করতে রাশিয়াকে আমরা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি। শুধু সিরিয়া সংকট নয়, বরং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় রাশিয়াকে আমরা পাশে চাই। সিরিয়ায় বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর এবং সার্বিক পরিস্থিতি নজরদারির বিষয়ে যে সমঝোতা হয়েছে তা স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেনেভা আলোচনায় সব পক্ষ একটি সাধারণ অবস্থানে আসতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। তবে সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। আস্তানা আলোচনার শেষ দিন বিদ্রোহী প্রতিনিধিরা সম্মেলনের চূড়ান্ত ঘোষণার বিরোধিতা করে বিকল্প প্রস্তাব দেওয়ার বিষয়টি স্মরণ করে দেশটির পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক মহাপরিচালক আশঙ্কা প্রকাশ করেন যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আগামী দিনগুলোতে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। সিরিয়া সংকট নিরসনে সেখানকার সরকার ও বিদ্রোহীদের মধ্যে দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠানের উপর ইরান বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাইরের 3 দেশের সমঝোতায় পৌঁছানোর চাইতে সিরিয়ার বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনা করে কার্যকর ভূমিকা রাখবে। রাজনৈতিক উপায়ে সমাধানে পৌঁছানোর জন্য ইরান সব ধরনের সহায়তা করে যাবে। আস্তানা আলোচনাকে স্বাগত জানিয়েছে চীন। সিরিয়ার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই আলোচনা আসার দুয়ার খুলেছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আস্তানা শান্তি আলোচনার পরদিন বিদ্রোহী নিয়ন্ত্রিত হারাস্তা শহরে বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে কোনো সূত্র কিছু না জানালেও রয়টার্স প্রকাশিত ফুটেজে এই হামলায় হতাহত ও ধ্বংসের চিত্র তুলে ধরা হয়। একই চিত্র দেখা গেছে পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর শহরে। তবে সেখানে জঙ্গি গোষ্ঠী আইএসের অবস্থানে যৌথ বিমান হামলা চালায় রুশ ও সিরীয় বাহিনী। এতে জঙ্গিদের বেশ কয়েকটি স্থাপনা গুড়িয়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আলেপ্পো ও আলবাব শহর থেকে জঙ্গিদের হঠাতে কঠোর অবস্থানে গেছে সরকারি বাহিনীও। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় অন্তত 10 জন নিহত ও 30 জন আহত হয়েছে। বুধবার বাগদাদের মধ্যাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। একই দিন আনবার প্রদেশের রামাদিতে এমন আরও একটি হামলায় 4 নিরাপত্তা কর্মী নিহত ও 5 জন আহত হয়েছে। এর আগে মঙ্গলবার বাগদাদের নাধা জেলায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে 2 জন নিহত ও 8 জন আহত হয়। এসব হামলায় কেউ দায় স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করা হচ্ছে। উত্তরাঞ্চলীয় শহর মসুলে কোণঠাসা হয়ে আইএস বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। ইরাকি বাহিনীর কাছে মসুলের পূর্বাঞ্চলের দখল হারানোর পর শহরের পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সবখানে নতুন করে নিজেদের আরও কয়েকশো সদস্য মোতায়েন করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বুধবার দজলা নদীর পশ্চিম তীরে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ইরাকি বাহিনীর সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নিতে দেখা যায় আইএস যোদ্ধাদের। এছাড়াও শহরের পশ্চিমাংশের মেডিকেল কমপ্লেক্স এলাকায়ও আইএস জঙ্গিরা অবস্থান করছে বলে জানা গেছে।
এদিকে মসুলের পূর্বাঞ্চল পুনর্দখলের পর ইরাকি সেনারা এবার শহরের পশ্চিমাঞ্চলে অভিযানের প্রস্তুতি নেয় সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন মন্ত্রণালয়। এর আগে পশ্চিম মসুলে বর্তমানে প্রায় 7.5 লাখ মানুষ বসবাস করে উল্লেখ করে এদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। মঙ্গলবার আইএসের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল পুরোপুরি পুনর্দখলের দাবি করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সর্বোচ্চ সতর্কতা সত্ত্বেও আসামে সিরিজ বোমা বিস্ফোরণ। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতাদের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফরে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রার আগে থেরেসা মে বলেন, তার এই সফরে মূল উদ্দেশ্য থাকবে পুরনো বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। যদিও দেশটির সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ব্রিটেনের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের পর একটি সার্বভৌম এবং বৈশ্বিক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব দিক থেকে সম্পর্ক উন্নয়নই তার এই সফরের প্রধান লক্ষ্য বলে জানান গণমাধ্যমকে থেরেসা মে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন মার্কিন কংগ্রেসে উভয় কক্ষের রিপাবলিকান দলের সভাপতিরা। বুধবার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের কাছে থেরেসা মের সফরের বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা। ব্রিটেনকে যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র উল্লেখ করে সিনেট রিপাবলিকান কনফারেন্সের সভাপতি জন থিউন বলেন, দুই দেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাউস রিপাবলিকান কনফারেন্সের সভাপতি ক্যাথি ম্যাক মরিস রজার্স মেক্সিকো সীমান্তে মার্কিন প্রেসিডেন্টের দেয়াল নির্মাণের প্রতি সমর্থন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্যই এটি করা হচ্ছে। যথাযথ মর্যাদা ও বর্ণিল আয়োজনে ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে। সকালে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দিবসটিতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে আসামে সর্বোচ্চ সতর্কতার মধ্যেই সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাংস্কৃতিক উপস্থাপনায় মেতে ওঠে দিল্লির রাজপথ। গানের তালে মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শন করেন শিল্পীরা। বর্ণিল এই আয়োজন দেখতে রাস্তার দুপাশে জড়ো হয় হাজার হাজার মানুষ। বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের নেতৃত্ব দেন আরব আমিরাতের সেনা সদস্যদের একটি দল। সাজোয়াজান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশা এবং বিমান মহড়া নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেয় ভারতের সশস্ত্র বাহিনীর কয়েক হাজার সদস্য। এছাড়া প্রধানমন্ত্রী মোদীর দক্ষ ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন প্রতীকী আয়োজন উপস্থাপন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী মোদী দিল্লির ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে রীতিমতো দুর্গে পরিণত করা হয় রাজধানী নয়াদিল্লিকে। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত ২৫০০ সদস্য। সন্ত্রাসী হামলার আশঙ্কায় জায়গায় জায়গায় বসানো হয় পুলিশ চেকপোস্ট। দিবসটি উপলক্ষে দিল্লিতে ব্যাপক আয়োজনের মধ্যেই আসামে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকদিন আগেই উলফা সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দিলে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণমাধ্যম বিরোধী মনোভাবের তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ লেরুথ। সে সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের দমন পীড়নেরও অভিযোগ তোলেন তিনি। সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় রুশ ভিত্তিক গণমাধ্যম আরটির ৬ সাংবাদিককে গ্রেফতার প্রসঙ্গে এ অভিযোগ তোলেন লেরুথ। প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগের দিন গত ২০ জানুয়ারি ট্রাম্প বিরোধী বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ওই ৬ সাংবাদিককে, যদিও একদিন পরই ছেড়ে দেওয়া হয় তাদেরকে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন।
অস্ট্রেলিয়ায় জাতীয় দিবসকে গণহত্যা দিবস উল্লেখ করে সিডনিতে শত শত আদিবাসীর বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। দীর্ঘদিন ধরে ইসলামী জঙ্গি গোষ্ঠীদের দখলে থাকা লিবিয়ার বেনগাজি শহর পুনর্দখল করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার লিবিয়ান ন্যাশনাল আর্মি LNA এই ঘোষণা দেয়। 2 বছর ধরে জঙ্গিদের দখলে থাকা বেনগাজির গানফাউদা এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার মধ্য দিয়ে সামরিক বাহিনীর বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন LNA এর এক মুখপাত্র। তিনি বলেন, বুধবার ওই এলাকায় জঙ্গিদের কাছে জিম্মি থাকা প্রায় 30টি পরিবারের সদস্য এবং 46 বিদেশি শ্রমিককেও মুক্ত করে তারা। গেল 2 দিনের এই অভিযানে LNA এর প্রায় 30 সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 25 জন। লিবিয়ার ত্রিপোলিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরব আমিরাতের এক সন্দেহভাজন গুপ্তচর নিহত হয়েছেন। এ সময় গোয়েন্দা বাহিনীর ওই সদস্য নিজেও গুলি করে আত্মহত্যা করে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায় 2015 সালের নভেম্বরে লিবিয়ার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। নিহত ওই ব্যক্তির সঙ্গে দুবাই পুলিশের যোগসূত্র ছিল বলেও জানা যায়। গুপ্তচর বৃত্তির অভিযোগে তার বিচার প্রক্রিয়া চলছিল বলেও জানায় লিবীয় কর্তৃপক্ষ। নিহত আরব আমিরাতের ওই নাগরিক লিবিয়ায় ব্যবসা করত বলে জানা গেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার রামাল্লার কাছে আদামে ওই ফিলিস্তিনিকে হত্যা করা হয় বলে জানায় সংবাদ মাধ্যম। ইসরায়েলি সেনাদের দাবি, ওই ফিলিস্তিনি তরুণ বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এসে ইসরায়েলিদের ওপর চড়াও হয়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে এ ঘটনায় কোনো ইসরায়েলি হতাহতের ঘটনা ঘটেনি। 2015 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনার গুলিতে 270 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগে ফিলিস্তিনের জন্য 22 কোটি 10 লাখ মার্কিন ডলার অনুদানে ওবামার নির্বাহী আদেশ আটকে দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের এক সূত্রের বরাত দিয়ে এ খবর জানায় গণমাধ্যম। এদিকে ফিলিস্তিনি এক শীর্ষ কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যমকে জানান, সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে ওবামার প্রতিশ্রুত ওই অর্থের আশায় আর না থাকতে বলা হয়েছে। এ বিষয়ক একটি চিঠি এরই মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লার কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়। তবে আর্থিক অনুদানের বিষয়টি এখনো বাতিল করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার। কিউবার সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে বলে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। বুধবার ডমিনিক প্রজাতন্ত্রে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও ল্যাটিন আমেরিকার শীর্ষ নেতাদের এক সম্মেলনে তিনি বলেন, কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী। তবে দায়িত্ব গ্রহণের পর হাভানা বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য উদ্বেগজনক। কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, কর্মসংস্থান, অভিবাসন ও পরিবেশ বিষয়ে কাজ করতে আগ্রহী বলেও জানান রাউল ক্যাস্ট্রো। তবে নতুন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ করেন কিউবান প্রেসিডেন্ট। 5 দশক পর 2014 সালে কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর পরিবহন, পর্যটন, নির্দিষ্ট কিছু বাণিজ্য সহ 22টি বিষয়ে সমঝোতা করেন সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ওবামা। প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পরপরই কিউবার সঙ্গে ওবামা প্রশাসনের স্বাক্ষরিত চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দেন ট্রাম্প। অস্ট্রেলিয়ার জাতীয় দিবসকে গণহত্যা দিবস উল্লেখ করে উৎসব আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে দেশটির শত শত আদিবাসী। বৃহস্পতিবার সিডনির রাস্তায় বিক্ষোভে জড়ো হওয়া আদিবাসী ও তাদের সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ দিনটিতেই অস্ট্রেলিয়া ব্রিটিশ আগ্রাসনের শিকার হয়েছিল জানিয়ে প্রতিবাদকারীরা বলেন, পরবর্তীতে অস্ট্রেলিয়ার আদিবাসীদের ওপর দমনপীড়ন চালায় ঔপনিবেশিক শক্তি ব্রিটেন। জাতি নিধনের এ দিনটিকে উৎসবের সঙ্গে পালন করা অস্ট্রেলিয়ার জন্য লজ্জাজনক বলেও বিক্ষোভের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। আদিবাসীদের প্রতিবাদে সমাবেশে সংঘর্ষ হলেও স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিনভর সিডনি হারবার ও এর আশপাশে জাঁকজমক উৎসব আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও নান্দনিক আয়োজন করা হয়েছে। আদিবাসী সংস্কৃতি ও ঢঙে নেচে গেয়ে দিবসটি পালন করছে অস্ট্রেলীয়রা। 1788 সালের 26 জানুয়ারি প্রথমবারের মতো ব্রিটিশ নৌবহর অস্ট্রেলীয় উপকূলে নোঙর করেছিল। পরবর্তীতে দিবসটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বলিভিয়ায় এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় বুধবার কোচাবাম্বা শহর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 24 বছর বয়সী ওই নারী পুলিশ সদস্যের নাম হেলেনা কেমি।
বেশ কিছুদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। পুলিশের ধারণা তাকে ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এবং কি উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। চীনের হুনান প্রদেশে একটি গুদামে আগুন লেগে 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হুনান প্রদেশের ইউয়াং শহরের 5তলা ভবনের একটি গুদামে আগুন ধরে যায়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। দুর্ঘটনায় আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার একটি কারাগারের সংঘর্ষে এক কয়েদি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। আহতদের মধ্যে কারাগারের 2 কর্মকর্তাও রয়েছেন। বুধবার পাঞ্জি শহরের সাদাসাব কারাগারে কয়েদিরা তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। কারাগারের ভেতর ব্যাপক ভাঙচুর চালায় তারা। সে সময় তাদের বাধা দিতে গেলে কয়েকজন কারারক্ষী আহত হন। বিশৃঙ্খলার সুযোগে কয়েকজন কয়েদি পালানোর চেষ্টা করলেও কারারক্ষীদের দক্ষতায় তা সম্ভব হয়নি। পরে নিরাপত্তা বাহিনী বিশেষ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারতের পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় 36 জন আহত হয়েছে। উড়িষ্যার ভুবনেশ্বরে যাত্রীবাহী একটি বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। সে সময় বাসটিতে 65 জন যাত্রী ছিল। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে 2 দফা তুষারধসে 10 ভারতীয় সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। গান্ডেরবাল জেলার সোনামার্গ শহরের পাহাড় বেষ্টিত গুরেজ সেক্টরের একটি সেনা ক্যাম্পে তুষারধস হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে 7 জনকে জীবিত উদ্ধার করা গেলেও বেশিরভাগের কোনো খোঁজ মেলেনি। পরে একই স্থানে আরেক দফা তুষারধসে এক দল উদ্ধারকারী সেনাদল নিখোঁজ হন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালানোর সময় ওই 6 সেনার মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বান্দিপাড়া জেলার বাদুগাম গ্রামে তুষারধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। সে সময় তারা বাড়িতে ঘুমিয়েছিলেন। পুলিশ ও উদ্ধারকর্মীরা তুষার সরিয়ে একজনকে জীবিত উদ্ধার করলেও বাকিদের মৃত বলে ঘোষণা দেওয়া হয়। কাশ্মীরে গত 2 দিনে একাধিকবার তুষারধসের ঘটনা ঘটেছে। বলিভিয়ায় ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যার কারণে কোচাবাম্বা শহরের অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে অনেক মানুষ। আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এই অবস্থায় কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এদিকে পেরুর দক্ষিণাঞ্চলে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। তীব্র স্রোতের সঙ্গে ভেসে যেতে দেখা গেছে বহু বসতঘর। বিভিন্ন অপরাধের দায়ে কুয়েতে এক বাংলাদেশি এবং রাজ পরিবারের এক সদস্য সহ 7 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। তাদেরকে অপহরণ, ধর্ষণ, হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। এদের মধ্যে মোহাম্মদ শাহ আলম নামের এক বাংলাদেশি নাগরিক রয়েছে। তার বিরুদ্ধে দুর্গামায়া নামে এক নেপালি নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে 2008 সালে মামলা দায়ের করা হয়। ওই মামলায় 2013 সালে শাহ আলমের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন কুয়েতের সর্বোচ্চ আদালত। এছাড়াও রায় কার্যকর হওয়া অন্যান্যরা ফিলিপিন্স, ইথিওপিয়া, কুয়েত ও মিশরীয় নাগরিক। রাজ পরিবারের সদস্য ফয়সাল আব্দুল্লাহ আল জাবের আল সাবাহ পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবান। চিঠিতে বলা হয়, আফগানিস্তান অভিযানে গত 15 বছরে মার্কিন প্রশাসন কয়েক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করলেও সংঘাত আর রক্তপাত ছাড়া কোনো কিছুই অর্জিত হয়নি। আর এ কারণেই দেশটি থেকে সব মার্কিন সেনাদের প্রত্যাহার করে নিতে তারা ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানায়। 2001 সালে তালেবানের বিরুদ্ধে লড়াই করতে আফগানিস্তানে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। এর আগে কোনো দেশে এত লম্বা সময় ধরে মার্কিন সেনা মোতায়েন রাখা হয়নি। দেখছেন আন্তর্জাতিক সময়। মার্কিন সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছেন তার একমাত্র মেয়ে প্যারিস জ্যাকসন।
রোলিং স্টোন ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন প্যারিস। তার বাবাকে একাধিকবার মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। অপরাধীদের খুঁজে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেবার কথা বললেও তিনি গণমাধ্যমের সামনে কারো নাম উল্লেখ করতে রাজি হননি। 2009 সালে অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক ওষুধ সেবনের কারণে হার্ট অ্যাটাকে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। অনিচ্ছাকৃত মানব হত্যার দায়ে তার চিকিৎসক কনরাড মারেকে দোষী সাব্যস্ত করা হয়। এমি অ্যাওয়ার্ড জয়ী মার্কিন অভিনেত্রী ম্যারি টাইলার মুর 80 বছর বয়সে মারা গেছেন। বুধবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তিনি মৃত্যুবরণ করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। দ্য ডিক ভ্যান ডাইক শোতে গৃহিণী এবং দ্য ম্যারি টাইলার মুর শোতে নারীবাদী ভূমিকার জন্য 60 ও 70-এর দশকে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন হলিউডের এই অভিনেত্রী। 1981 সালে অর্ডিনারি পিপল নামের একটি চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে বারবারই অনবদ্য ও সাবলীল মুর 7 বার এমি অ্যাওয়ার্ড জিতেছেন। গুণিয়ে অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন হলিউডের পরিচালক, প্রযোজক ও অভিনয় শিল্পীরা। কলকাতার মিলন মেলা গ্রাউন্ডে শুরু হয়েছে 41তম আন্তর্জাতিক বই উৎসব। 41 বার ঘণ্টা বাজিয়ে মেলার সূচনা করেন কোস্টারিকার প্রখ্যাত কথাসাহিত্যিক রোকসানা পিন্টো লোপেজ। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মেলার আয়োজক পাবলিশার্স গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। বইমেলার এবারও সেরা আকর্ষণ বাংলাদেশের প্যাভিলিয়ন। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। মমতা বন্দ্যোপাধ্যায় মেলায় জকি আহাদের বইয়ের মোড়ক উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গে সনেট কবিতার জনক মাইকেল মধুসূদন দত্তের 194তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার কলকাতা পৌরসভা এবং মধুমেলা কমিটির যৌথ উদ্যোগে এজেসি বোস রোডে কবির সমাধিসৌধে সভার আয়োজন করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানান হাজারো মানুষ। বাংলাদেশ থেকেও সেখানে যোগ দেন অনেকেই। বাংলা ভাষার এই মহাকবির জন্ম 1824 সালে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে। নাটক, মহাকাব্য, পত্রকাব্য, সনেট, ট্র্যাজেডি সহ সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে কবির অমর সৃষ্টি। দেখলাম, একটু ভালো লাগলো। তবে একটি বিষয় শুনে কষ্ট লাগলো যে মাইকেলের স্মৃতি বিজড়িত একটি বাড়ি, যেটি ঐতিহ্য হিসেবে গ্রহণ করা দরকার। মাইকেল মধুসূদন দত্তের কবিতার মাধ্যমে দেশকে যে ভালোবাসা, দেশপ্রেম, আজকে আমাদের দেশপ্রেম আরো বেশি করে উদ্বুদ্ধ হোক। হিন্দু, মুসলমান, শিখ, ইসাইয়ের মধ্যে আরো বেশি সম্প্রীতি গড়ে উঠুক। মধু চর্চা আমরা বাঙালিরা, কি এপার বাংলা কি ওপার বাংলা, দুই বাংলা মিলেই আরো একটু নিবিড়ভাবে হওয়া উচিত, আরো একটু গভীরভাবে হওয়া উচিত বলেই আমরা মনে করি। 4 দশক ধরে স্বেচ্ছাসেবী অগ্নি নির্বাপক কর্মী হিসেবে কাজ করায় ভারত সরকারের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বিপিন গণত্রা। সামাজিক দায়িত্ববোধের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করায় সমাজসেবা বিভাগে তাকে এই পুরস্কার দেওয়া হয়। 59 বছর বয়সী বিপিন কৈশোরে তার ভাই নরেন্দ্রকে দীপাবলির দিন আগুনে পুড়ে মরতে দেখেন। সে থেকে জীবনের ঝুঁকি নিয়ে তিনি আগুনে ঝাঁপিয়ে পড়ে মানুষের প্রাণ রক্ষা করে গেছেন। মৃত্যুমুখে পড়েছেন বেশ কয়েকবার, তারপরেও যেখানে আগুনের খবর পেয়েছেন ছুটে গেছেন। অথচ তিনি দমকল বাহিনীর কোনো কর্মী নন। এ নিয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণও নেই। শুধুমাত্র মনের জোর ও মানুষকে সাহায্য করার অদম্য ইচ্ছা থেকে অন্যদের দেখাদেখি তিনি এই দক্ষতা অর্জন করেছেন। বউবাজার বিস্ফোরণ, আমরি হাসপাতালে আগুন, এমন শতাধিক ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করেছেন বিপিন। বিপিন মূলত একজন কাঁচা পাটের ব্যবসায়ী ও ইলেকট্রিশিয়ান। স্বল্প আয়ের এই মানুষটির যেখানে খাবারের খরচ জোগানোই অনিশ্চিত, সেখানে তার এমন মনুষ্যত্বের লড়াই সবাইকে অনুপ্রাণিত করে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির শতভাগ অর্থায়ন করতে হবে মেক্সিকোর, বললেন ট্রাম্প। কোন রকম অর্থ দিতে অস্বীকৃতি পেনা নিয়েতোর। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ। অভিবাসীদের পাশে থাকার প্রত্যয় নিউ ইয়র্ক সিটি মেয়রের। কাজাখস্তানে সিরিয়া বিষয়ক ত্রিপক্ষীয় সমঝোতার প্রশংসা করলেন পুতিন। আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বিদ্রোহী গোষ্ঠীগুলো, আশঙ্কা ইরানের।
এবং মসুলের পশ্চিমাঞ্চলে আইএসের কঠিন প্রতিরোধের মুখে ইরাকি যৌথ বাহিনী বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত অন্তত 10। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।